সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় উত্তাল রাজপথ। উত্তাল রাজপথ, ঢাকার রাজপথ আবার উত্তাল হয়ে উঠেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর নানান ঘটনা ঘটেছে। তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক দলগুলো বা অংশীজন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছে, অপরাধীদের বিচার দাবি করেছে, গ্রেফতার দাবি করেছে, সাথে অনেক দাবি উঠেছে। সেসব দাবি নিয়ে এবং বর্তমান সমসাময়িক বিষয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মণি, সাবেক সংসদ সদস্য এবং স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও আছেন জয়নাল আবদিন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন হাদির উপরে গুলির ঘটনা ঘটেছে। এরপরের ঘটনাগুলো আমরা জানি। ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। হয়তো সেখানে এতক্ষণের চিকিৎসা শুরু হয়েছে। এই হামলা এবং এর বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ, শাহবাগ, শহীদ মিনার এবং সচিবালয় এলাকায়। 3 দফা দাবিও দেওয়া হয়েছে। 3 দফা দাবি পূরণ 48 ঘন্টার মধ্যে না হলে 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। জয়নাল আবদিন শিশির, আপনাকে দিয়ে শুরু করতে যে আপনি শহীদ মিনারের ওই সমাবেশে ছিলেন। কেন উত্তাল, কতটা উত্তাল, আর এই উত্তাল রাজপথ শান্ত হবে কিভাবে? ধন্যবাদ মাসুম ভাই আপনাকে, আপনার মাধ্যমে চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে এবং আমার সহ আলোচক মুনিয়াপাকে। আসলে দেখেন, আজকে যে দাবিটা উঠেছে এটা গত 3 দিন ধরে আমরা দাবিগুলো করে আসছি। বিশেষ করে যে জুলাই বীর ওসমান হাদিকে যখন গুলি করা হয় সেদিন থেকে আমরা প্রত্যাশা রেখেছিলাম যে সরকার যারা এই হামলাকারী বা যে শুটার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। এবং আমরা খুবই হতাশ হলাম যে 72 ঘন্টা অলরেডি পার হয়েছে, অলরেডি 4 দিন চলতেছে, সরকার এখন পর্যন্ত খুনিকে গ্রেপ্তার করতে পারে নাই, বা এখানে যে হত্যা চেষ্টা করছে তাকে গ্রেপ্তার করতে পারে নাই। বরং সরকারের যে বাহিনীগুলো আছে, বাহিনীর থেকে বিভিন্নজন তথ্য নিয়ে ফেসবুকে বলছে সে গুয়াহাটি আছে, সে হালুয়াঘাট দিয়ে ময়মনসিংহ হালুয়াঘাট দিয়ে পালাইছে, সে সিলেট দিয়ে যাচ্ছে, তার দাড়ির রং এই, তার ঘড়ির রং এই। এই তথ্যগুলো সরকারের গোয়েন্দা সংস্থা থেকে নিয়ে সবাই দিচ্ছে। কেউ দেশের বাইরে থেকে ফেসবুকে ভাইরাল হচ্ছে এগুলো দিয়ে, কেউ দেশের ভিতরে দিচ্ছে। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের ডিজিএফআই, এনএসআই, এসবি, সিটিএসবি বা আরও যত দেখেন যে গোয়েন্দা সংস্থাগুলো, তারা 4 দিন ধরে একজন খুনিকে গ্রেপ্তার করতে পারেন নাই। অত সকল লোকেশন তারা জানেন, কোন দিক দিয়ে পালিয়ে যাচ্ছে। আমি খুনি বলা যায় না তো, এখন হামলাকারী। প্রায় তো ওসমান হাদি এই জায়গা থেকে ফিরে আসবেন আলহামদুলিল্লাহ, যদি আসেন। তারপরে তো আমরা ধরতেছি সম্ভাবনা তো খুবই কম। তো দেখেন, আমার কথা হচ্ছে বিগত 17 বছর বিএনপি, জামাত বা ভিন্ন মতের লোকদেরকে যদি গ্রেপ্তার করার শেখ হাসিনা কোনো অনুমতি থাকতো, এই গোয়েন্দা সংস্থার লোকজনই 24 মাঠের তল থেকে ধরে নিয়ে আসতো। সামান্য একটা ফেসবুক পোস্ট করলে বন জঙ্গল থেকে পর্যন্ত ধরে নিয়ে আসতো 10 মিনিটের মধ্যে। তারাই তো করতো, এখন তারা করতেছে না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আনিস আলমগীর তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ভারতপন্থী যে প্রশাসন, ভারতপন্থী যে আমাদের গোয়েন্দা সংস্থা, এর ছিটিফুটাও আমরা এখানে সংস্থা করতে পারি নাই। যার কারণে এই যে এখানে আমরা যেটা ভাবতেছি এখন, যে এখানে ভারত থেকে রয়ের এজেন্টরা যেটা প্রশাসনে রয়েছে, তারাই মূলত হচ্ছে ওসমান হাদিকে এই গুলিটা করেছে। যার কারণে তারা নিজেরাই এটা গ্রেপ্তার করতেছে না। এবং গ্রেপ্তার যদি তাদের করার ইচ্ছে থাকতো, তাহলে তারা এতবার এই লোকেশন দিতে পারতো না। লোকেশন দিয়ে ওরা জানতো ওদের ওই দিক দিয়ে পালাচ্ছে, ওই দিক দিয়ে পালাচ্ছে, ওদের তথ্য দিয়ে ওনারা ফেসবুক পোস্ট করছে, নিউজ হচ্ছে। তাহলে ওরা কেন গ্রেপ্তার করে নাই? আমার তো এখন সন্দেহ জাগছে যে আমরা যে বলছি যে দেশ আসলে শত্রুমুক্ত হয়েছে, এখন বাহিনীগুলো আসলে কি ভারতীয় শত্রুমুক্ত হয়েছে কিনা, বা বাহিনীর যে এজেন্সিগুলো রয়েছে, রাষ্ট্রের যে এজেন্সিগুলো রয়েছে, এগুলো কি আসলে বাংলাদেশের পক্ষে কাজ করছে কিনা। এখন যদি ওরা বাংলাদেশের পক্ষে কাজ না করে, এই প্রশাসন তো সাজানো হয়েছে না, এই প্রশাসন সাজানো হয় নাই। এই প্রশাসন আমরা যেভাবে চাইছি, এই প্রশাসন বরং আপনি বলতে পারেন যে এই প্রশাসন আমাদের একটি বিপ্লবকে গলা টিপে হত্যা করেছে। আমরা
এই ক্যান্টনমেন্টে গিয়ে এই প্রশাসনের একটা পাতানুপাতে পা দিয়েছি আমরা। যদি ওই সময় আমরা এই পাতানুপাতে পা না দিতাম, আমরা সিনিয়র পলিটিশিয়ানরা যদি একটা জাতীয় সরকার করতো, তাহলে এই প্রশাসন অনেক আগে সংস্কার হতো। আসবো আপনার কাছে। নীলোফার চৌধুরী মনি, হাদি বিষয়ে আগে শুনি যে তাকে মানে যারা গুলি করেছেন তাদেরকে গ্রেফতার করতে পারেনি। আমরা শুনেছি একজন অভিযুক্ত, তার স্ত্রী, শ্যালক এবং তার বান্ধবীকে গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে, কিন্তু যার নাম বলা হচ্ছে তাকে গ্রেপ্তার করতে পারেনি। তা নিয়েই এত ক্ষোভ। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে ধন্যবাদ। দেখেন, আমার কাছে হাদির যে হত্যার উদ্দেশ্যে যে গুলি করাটা, এটাকে আমার কাছে যত সহজ মনে হচ্ছে, আমার কাছে তত সহজ মনে হয় না। এটা আপনারা দেখেন যে তফসিল ঘোষণার 20 ঘন্টাও হয় নাই তখনও হাদির মতো একটা তরতাজা ছেলেকে, যে নির্বাচনী প্রচারণায় ছিল, তাকে এইভাবে ঠেকিয়ে গুলি করা হলো চলন্ত অবস্থায়। সেটা, এবং দেখেন হাদির সাথেই ছিল তারা। আজকে অবাক হয়ে আমি দেখি যে যদি ওই ছেলেরা, আমি যদি বলছি এই কারণে চুলচেরা বিশ্লেষণের অবকাশ নাই এখানে, ওই ছেলে দুটোই যদি থেকে থাকে, তাহলে এই যে আমরা কি করি, 3 জন মানুষ একখানে হয়েছি, আসেন ভাই একটা সেলফি তুলি, একটা ছবি তুলি, এরকম হাদির সাথে বলা হয়েছিল। 1 সপ্তাহ কাজ করে নাই, তার আগে সপ্তাহ 2 কাজ করেছে, বেশ কি অনেক দিন কাজ করেছে, আবার করছে। তাহলে কি তার সঙ্গে ছবি, ক্লোজ ছবি বা কোনো ছবি কোনোটাই পাওয়া যায় না? ওইভাবে আমরা দেখছি না। আমরা যাকে শনাক্ত করা হলো, তাকে যে কথাটা আমার ভাই বলল, আমি তার সাথে একমত। তাকে আপনার, সে একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে উঠছে, এটা যে বুঝতে পারলো, সে কত নম্বর গাড়িতে উঠছে এটা বুঝতে পারলো না, তাকে ধরতে পারে না। বাংলাদেশের আপনার গোয়েন্দা সংস্থা, আমি তাদেরকে এত কম নাম্বার দিতে রাজি না। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা চাইলে হেন কিছু নাই যে করতে পারে না, সেই গোয়েন্দা সংস্থা আপনার এই আসামিদেরকে ধরতে পারলো না। এটা কিন্তু, এবং তারা কি করলো, বর্ডার পার হয়ে তারা পাশের দেশে গিয়ে একটা হাসিয়ালা ছবি ছেড়ে দিল, তারা যে গিয়েছে, পৌঁছেছে। এটা আমরা ফেসবুকে দেখলাম, সত্য মিথ্যা আমি জানি না। তো এই যে যা এইটা আমার গোয়েন্দা সংস্থার প্রতি অনেক, আমি ভেতরে আমার একটা আশা ছিল যে গোয়েন্দা সংস্থা চাইলে এটা করতে পারবে, কিন্তু করে নাই। শস্যের মধ্যে ভূত থাকলে ভূত তো তাড়ানো যায় না। আপনার নির্বাচন হতে দিবে না। আমি সরল হিসাব করি, সরল বিশ্বাসী একজন মানুষ। আপনার যদি ভোট করার ইচ্ছা না থাকে, আপনি ওপেন বলেন, আপনার সঙ্গে তো দল আছে বেশ কিছু, আপনি তাদেরকে বলেন। আমি যাকে উদ্দেশ্য করি কতক্ষণ বললেই আপনি বুঝবেন। আপনি বলেন, আপনি সেটা না বলে আপনি কি করলেন, আপনি এই ধরনের রাস্তাটা বেছে নিলেন, যেটা আপনি আগেও এই ধরনের রাস্তায় কাজ করে অভ্যস্ত। আমার কথা হলো যে মির্জা আব্বাস এবং হাদি দুইজন কিন্তু একসাথে যায় না। আমি আমার নিজের দলের লোকদের অনেক বড় করছি না, তার মানে আমি বলছি মির্জা আব্বাসের একটা মিছিলে যত লোক হয়, ততগুলো লোক হাদিকে ভোট দিলে হাদি খুব খুশি হয়ে যাবে। বাট আমি ওই কথাটা তো, আব্বাস সাহেবের যেহেতু সে প্রতিযোগী, কম্পিটিটর চরমভাবে না, আব্বাস সাহেব তাকে তো কিছু করবে এটা আমার বিশ্বাস হয় না। এটা হিসাব, কার লাভ বেশি হবে আমাদের খুঁজে বের করতে হবে। তাকে কেন শনাক্ত করা হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2, আপনার ঘটনাটা ঘটার সাথে সাথে অনেকেই কিন্তু বলে ফেললো কি বিএনপি এটার সাথে জড়িত। বিএনপি যে এটার সাথে জড়িত তারা জানলো কিভাবে? যারা এই কথাগুলো বললো তারা কিন্তু স্ক্রিনে আসা লোক। তো স্ক্রিনে আসছে যেহেতু, তাদেরকে ধরে কেন বলা হলো না যে বিএনপি কীভাবে জড়িত বুঝায় দাও। নাম্বার 3, মির্জা আব্বাস যখন দেখতে গেলেন অসুস্থ হাদিকে, মুমূর্ষু হাদিকে, তখন যে ছেলে মেয়েগুলো চিৎকার চেঁচামেচি করে অপমানজনক শব্দগুলো প্রয়োগ করলো, তারা তো হাদির দলের কেউ না। হ্যাঁ, একজন মানুষ, যে কোনো মানুষের জন্য যে কোনো মানুষের কষ্ট হতে পারে, আমারও হয়েছে। আমি তার একদিন আগেও হাদির সঙ্গে টকশো করেছি। তো ওটা হতেই পারে, কিন্তু ওটা হওয়ার জন্য এই ধরনের গায়ে পড়ে, কারণ আপনি যে পর্যন্ত এটার না হবে, আপনি শিওর না হবেন যে আপনি কে এই খুন করতে যাওয়ার জন্য কে এগিয়ে দিয়েছে,
ওই পর্যন্ত আপনি কথা বলতে পারেন না। আর আপনি ওইখানে কোনো নাবালক ছেলে মেয়ে ছিল না, সবাই অ্যাডাল্ট ছিল। তাহলে এই কাজগুলো, এই মানুষগুলোকে ধরলেই কিন্তু আপনার বের হয়ে যায়। কে ধরবে? সরকার ধরবে। আপনি কে ধরবে? আপনি এই দেশের তো সরকারবিহীন দেশ না, বরং এই দেশ আপনার কোনো দলবিহীন সরকার, যে সরকারের কোনো দল নাই। চাক্ষুষ হতে পারে কোনো দলের প্রতি তার আস্থা আছে, কোনো দলের প্রতি তার সিম্প্যাথি আছে, সেটা অন্য জিনিস। সে তো কাগজে কলমে দলবিহীন। তাহলে কেন সে? আর যদি আমি আস্থার কথা বলি, হাদিরাও কিন্তু সরকারের কাছেরই লোক ছিল। কারণ যারা আন্দোলনে ছিল, গণ অভ্যুত্থানের সঙ্গে যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে ছিল, আমরা যারা সবাই কিন্তু এই জায়গাটায় কিন্তু আমরা সবাই এক। তো সেইখানে সরকার কিন্তু এদেরই ফসল। যে সরকার এসেই বলেছিল ছাত্ররা আমার নিয়োগদাতা, নিয়োগকর্তা। তাহলে সরকার কেন আপনার এখনো সেই গোয়েন্দা সংস্থাকে বলতে পারলো না, অ্যারেস্ট করতে পারলো না? সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো দিব্যি আছেন কথা বলে। তো এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টার কি আদৌ দরকার আছে? আসবো আপনার কাছে। জয়নাল শিশির, আজ শহীদ মিনারে যে সমাবেশ হলো, সেখান থেকে কি মেসেজ দিলেন আপনারা? আমরা যে মেসেজটা দিলাম সেটা হচ্ছে মূলত এখানে ওসমান হাদিকে আঘাত করে আমাদের যে শত্রু রাষ্ট্র, যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিশ্বাস করে না এবং বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে, সেই দিল্লি আমাদেরকে একটি মেসেজ দিল যে তারা যে কোনো মূল্যে নির্বাচন বানচাল করতে চায়। দিল্লি? হ্যাঁ, আমি আপনাকে বলি, দিল্লির এই জায়গায় যারা দিল্লির হয়ে প্রক্সি খেলে তারা কিন্তু এখানে বহাল তবিয়াতে আছে। কারা তারা? তারা একদম স্পষ্ট করে বললেই আমাদের বাহিনীগুলোর মধ্যে আর্মি, আমাদের এয়ারফোর্স এবং আমাদের যে নেভি এবং আমাদের বিজিবি, এর মধ্যে থেকে দিল্লিপন্থী অফিসারদের কোনো অপসারণ হয় নাই। বাহিনীগুলো এখনও স্বাধীন হয় নাই দিল্লির হাত থেকে। এই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এখনও দিল্লির হাতে পরাধীন, পুরোটা না। আমি বলতেছি কিছু কিছু। যদি এই বাহিনীর কেউ থাকতো ঠিক তাহলে তারা এই বিষয়ে কথা বলতে অবিকল পারতেন। আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে এগুলো এখনো স্বাধীন হয় নাই। এগুলো দিল্লির যে আগে যারা এস্টাবলিশমেন্ট তাদের অধীনে এখনো আছে। পুরোটাও আমরা এখন স্বাধীন করতে পারিনি। এখন তারাই এই ইলেকশনটা করতে যাচ্ছে এবং তারা দিল্লির হয়ে প্লে করছে। তারা কিছু কিছু দলকে কিনে ফেলছে মাঝে মাঝে। কারণ আপাই জায়গা আছে, আমি অনেক কিছু হয়তো আপার সাথে দ্বিমত হবে, তারপর আমি বলবো বিএনপিরও একটা অংশকে তারা মাঝে মাঝে বিভ্রান্ত করে। দিল্লিপন্থী বিএনপি আমরা এখন শুনি, বিএনপির ভিতর থেকে আসে, সেদের মানে বিএনপির একটা অংশ দিল্লিপন্থী হয়ে যাচ্ছে। তারাও মাঝে মাঝে ওই গ্রুপটার সাথে অ্যালাই করে। এখন তারা যে কোনো মূল্যে বাংলাদেশে ইলেকশন করতে দেবে না। এখানে একটা গণতান্ত্রিক ট্রানজিশন তারা এটা সহ্য করছে না। তারা বাংলাদেশকে কখনোই তারা এখানে বাংলাদেশকে উন্নতি, অগ্রগতি এবং সার্বভৌমত্বের সাথে মর্যাদার সাথে বিশ্বের বুকে দাঁড়াক, তারা সেটা চায় না। আপনার জিনিসটা একদম শিওর। আপনি দেখেন নুরুল হক নূরকে যখন অ্যাটাকটা করা হয় তখন আমরা বারবার বলছি যে যারা অ্যাটাকটা করছে তাদের বিচার করা হোক। কাউকে গ্রেপ্তার করা হয়েছে? শুনিনি। কেন গ্রেপ্তার করা হলো না? তাহলে এই দেশে কি তারা আইনের ঊর্ধ্বে? আমরা তো বলছি কারা নুরুর উপরে অ্যাটাক করছে। নূর নিজে বলছে, নূর দলের লোকরা বলছে কারা নুরুর হুমকি দিছে। আমরা ওই যে আপা যেটা বললো সরষের মধ্যে ভূত, এখন আমরা আসলে গণযুদ্ধ এবং এই যে গণপ্রতিরোধ এর বিকল্প আমরা দেখছি না। আমরা যদি দেখি এই সরকার যদি মুখ খুলে কিছু না বলে, তাহলে সরকারকে আসলে এখানে আমরা আর মানে যেটা ব্ল্যাঙ্ক চেক দেওয়ার জন্য এটা আর দিব না। সরকারের মধ্যে উপদেষ্টাদের একটা অংশ এখন দিল্লিবন্দী হয়ে গেছে। তারাও ক্ষমতার স্বাদ পেয়ে এখন তারা চাচ্ছে ইলেকশন লেন্দি করতে। আমি নাম হয়তো আরো কিছুদিনের পরে বলা শুরু করবো। আজকে একটু মনে করেন আজকে একটু বললাম না এই নামটা। উপদেষ্টাদের একটা গ্রুপ আছে, এখন তারা ইলেকশনটা পিছাতে চাচ্ছে, ইলেকশন বানচাল করতে যাচ্ছে এবং তারা ওই যে ইস্টাবলিশমেন্ট, ভারতীয় ইস্টাবলিশমেন্টের সাথে তারা আঘাত করছে এবং যে দিল্লিপন্থী যে আমাদের যে বাহিনীর গ্রুপটা আছে তাদের হয়ে কাজ করছে। ওসমান হাদিকে এখানে হত্যার উদ্দেশ্যে যে গুলিটা করা হয়েছে এর মূল উদ্দেশ্য হয়েছে তারা নির্বাচনটাকে এখানে বাতিল করতে চায়, অন্য কোনো কারণ নাই। তারা আমাদের সবাইকে মেসেজ দিল যে তারা চাইলে এখানে নির্বাচন বানচাল করতে। নীলুফার চৌধুরী মনি এবং আপনি একই কথা বললেন যে ওসমান হাদিকে যারা গুলি করেছে তারা নির্বাচনটা বানচাল করতে চায়, কিন্তু দুইজনের পক্ষ পৃথক। আপনি এক পক্ষকে বলছেন, তার টার্গেট ভিন্ন জায়গায়। না, আমি মনে করি যারা বাংলাদেশপন্থী আছে তারা এই
সমস্যাটা বুঝতে পারছেন। আমি যেভাবে বুকে বলতে পারতেছি, হয়তো নীলুপাপা এসবে বলতে পারতেছে না, ওনার হয়তো দলীয় কোনো ব্যারিয়ার থাকতে পারে। আমি মনে করি না, আমি যেটা দেখতেছি যে যারা বাংলাদেশ পন্থাকে সহ্য করছে না, যারা এখানে দিল্লির ইস্টাবলিশমেন্টের এখানে মানে পতন সহ্য করছে না, তারাই দিল্লির দাসত্ব করার জন্য আবার আমাদের এখানে একটা আসবো আপনার অনির্বাচিত গভর্নমেন্ট চাপিয়ে দিতে চায়। আমি আরো সোজা করে বলতে পারি, এখানে তারা চাচ্ছে নির্বাচন বানচাল করে একটা ওয়ানলির মতো করে একটা আর্মি গভর্নমেন্ট নিয়ে আসার জন্য। আপনাকে ধন্যবাদ নির্ভর চৌধুরী মুনি। এমন কি? অনেকটা এমন, অনেকটা এমন। এবং আমার সাথে শিশিরের যেখানে দ্বিমতটা, সেটা হচ্ছে দেখেন যে শিশির একটা কথা বলছে, হ্যাঁ বিএনপির মধ্যে একটা গ্রুপ আছে, থাকতে পারে। কোনো গ্রুপই কিন্তু এখন ওই যে গুপ্ত রাজনীতি যারা করেন বা যারা করান, সব জায়গায় কিন্তু তাদের গুপ্তের ছায়া আছে। তো সেই গুপ্ত রাজনীতি যদি মুখে মুখে বিএনপি হয়, ভেতরে ভেতরে যদি অন্য কিছু হয়, আমার বলার কিছু থাকার কথা না। আমরা এটা থেকে আরও স্পষ্ট, আপনি দেখেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন, যে 4টা বিশ্ববিদ্যালয় হলো, সাদা প্যানেল। সাদা প্যানেল মানে টিচারদের, সাদা প্যানেল মানে সেখানে বিএনপি আছে, জামাত আছে, আরও কিছু। জামাতের মতো কাজ করবে, এখন জামাতের সঙ্গে ডিভাইডেশন আছে। বাট বিএনপির মধ্যে কিছু টিচার যখন জামাতের হয়ে কাজ করে, তখন কিন্তু ওইখানে হিসাব করার আছে যে সে আসলে কার লোক, সে কার লোক। এইটার পাশাপাশি আমি ওই কথাটা বলতে চাই যে রাজনীতির যে শেষ বলতে কিছু নাই বাংলাদেশের প্রেক্ষাপটে। এটা দেখেন কেমন যে মৌলবাদ এবং ফ্যাসিস্ট একটা জায়গায় গিয়ে মিলে গেছে। মৌলবাদ এবং মৌলবাদ একটা জায়গায় গিয়ে মিলে গেছে। আমার পাশের দেশ কারা চালায়? মৌলবাদ। তার সাথে মৌলবাদের একটা সম্পর্ক আছে, ফ্যাসিস্ট এবং মৌলবাদের একটা সম্পর্ক আছে। তাহলে কি, ওই যে আমি ফ্যালাসিতে পড়ছিলাম, আমি টেবিলের উপর, টেবিল মাটির উপর, সুতরাং আমি টেবিলের মাটির উপর। তা এই ফ্যালাসির মধ্যে আপনি ফেলে দেন, একদম খাপের খাপ মিলে যাবে। তো আপনার হাদিকে যদি ধরে নিলাম ফ্যাসিস্ট তাকে মারল, তাহলে এইখানে ফ্যাসিস্টের সঙ্গে যে আছে তারও তো একটা ব্যাপার আছে। আপনাকে আমি যদি বলি ওই ছেলেটাকে, যাকে তার মানে আমরা জানি যে কিলার, সেই ছেলেটা হলো ছাত্রলীগ করতো। ছাত্রলীগের ওরকম কোনো পদেও ছিল না। নভেম্বরে বা অক্টোবরে সে যখন 17 লক্ষ টাকা করলো, আপনার ওইখানে এক ধরনের ডাকাতি করলো, তখন তাকে অ্যারেস্ট করা হলো। তারপরে কে বা কারে কীভাবে ছাড়া পেলো, আমরা ফ্যাসিস্টের সময় বলছি, আমরা অনেকরে ধরতে দেখি, কিন্তু কবে বের হয় এটা আর আমরা জানি না। তখন আর কোনো সাংবাদিক কিছু লেখে না, সে ছাড়া পেল। আপনার আজকে যারা শিশিরদের সাথে রাজনীতি করে, তাদের অনেকেই তো গুপ্ত রাজনীতি করতো একটা সময়। তো এই ছেলেটা যে গুপ্ত রাজনীতি ছাত্রলীগ করে নাই, তার কি প্রমাণ আছে আমাকে বলেন তো? আমি কিন্তু একজন মায়ের দৃষ্টি থেকে কথা বলছি। ধরেন হাদি যদি আমার ছেলে হতো, আমি কি বলতাম? আমি এই কথাটাই বলতাম, আমার ছেলের যে খুনি আমি তাকে চাই। তো এখন খুনি বের করতে গেলে এখানে যে এত ডালপালা হয়ে গেছে, এত শাখা প্রশাখা হয়ে গেছে, আপনার শাখা প্রশাখাতে ধরে ধরে যেতে হবে। আপনার কুইজ যদি আপনি পূরণ করতে চান, ফিল আপ করতে চান, তাহলে এইখানে আপনার বলে না যে যার জিনিস হারায় তার ইমান হারায়। এই জায়গাটা এইখানে এসে উপনীত হয়েছে। নইলে আপনি মনে করেন, আমি এটা নিয়ে একটা কথা উঠছিল যে বিএনপির উকিলরা ওই ছেলেকে বের করছে, এরকম একটা কথা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আমার কথা হলো, উকিলদের, দোকানদারদের তো জাত থাকার কথা না, ডাক্তারদের। কারণ আমি যখন দোকান করি, আমি একটা আওয়ামী লীগের লোক আমার কাছ থেকে সদাই কিনতে আসলে আমি কিন্তু বলবো না আমি তোমার কাছে বিক্রি করব না, আমি বিক্রি করতে বাধ্য। আমি যদি পয়সা পাই, আমার যদি শর্ত পূরণ হয়। ঠিক উকিলেরও তাই। আওয়ামী লীগের সময় অনেক বিএনপির অনেকের মামলা আওয়ামী লীগের উকিল দিয়ে কেন করানো হয়েছে, যে আওয়ামী লীগের উকিলটা দাঁড়ালে একটু জামিনটা সুবিধা হয়। বিএনপিরা তো দাঁড়ালে মানে ফর্মুলায় পড়লেও জামিন দেয় না, তো সেখানে ডাবল পয়সা খরচ করে দিতে হতো। তো এটাও অনেকটা তাই। কিন্তু আপনার মৌলবাদের যে উকিলরা, তারা কিন্তু তাদের হিসাব কিন্তু অন্যরকম। বিএনপি, আওয়ামী লীগ বা অন্য এনসিপি বা আরও দল যদি তাদের উকিলদের পেট চালানো দিয়ে বা টাকা ইনকাম করার একটা ব্যাপার থাকে, কিন্তু যে রাজনীতিটা সম্পূর্ণইভাবে ক্যাডার বেজ রাজনীতি, সেখানে টাকা কামানো করাটা মুখ্য না। তাদের এমনি টাকা না থাকলেও তাদের ঘরে
আপনার টাকা চলে যাবে, খাবার না থাকলেও তাদের ঘরে বাজার চলে যাবে। তাহলে সে যখন মামলাটা নিয়ে যখন ছাড়ায় তখন কিন্তু দুইটা প্রশ্ন থাকে, কেন, কিসের লোভে, কি কারণটা ছিল। তো আমি তো না বুঝেই অনেকটা বলেছিলাম জানেন যে আবরারের হত্যাকারীদের কিভাবে মানে আসামি পক্ষের উকিল মৌলবাদের উকিল হলো। এটা কিন্তু আমি পরে এটা খুঁজতে গিয়ে আমি এত 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 ইনফরমেশন পেলাম যে আমি যা জানতাম তার চেয়ে বহুগুণ বেশি। যে ওই যে ছেলেটা মারলো সেই ছেলের ফুল ফ্যামিলি, সে কিন্তু ছাত্রলীগ, যে মারলো তার ফুল ফ্যামিলির হাত দিয়ে যায় খোঁজ নেওয়া গেল। আমরা তো ওগুলো খোঁজ নিতে যাই না, পুরো সম্পূর্ণরূপে মৌলবাদ পরিবার। তো মৌলবাদ পরিবারের একটা মানুষকে যখন ইচ্ছা করে আপনার ছাত্রলীগ বা বিএনপিতে ঢুকায় দেয়, তখন কিন্তু যত না সে রাজনীতির জন্য ঢুকে, তার চেয়ে বেশি অনেক খবর নেওয়ার জন্য বা খবর দেওয়ার জন্য ঢুকে। ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে জয়নাল আবদিন শিশির। তারেক রহমান আজ বলেছেন যে নির্ধারিত সময়ে নির্বাচন হবে এবং তিনিও 25 তারিখ আসবেন বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। এখনকার এই পরিস্থিতিতে তার দেশে আসা আচ্ছা, কেমন দেখছেন? আপনার এই কথা বলার তারেক রহমান সাহেব বলার আগে আমি একটু বলি, এই যে আপু যেটা বললেন যে বিএনপির আইনজীবীরা জড়িতর ব্যাপারটা, আসলে দেখেন আমরা এখন ওসমান হাদির শত্রুদেরকে বা ওসমান হাদির উপর যারা হামলা করেছে তাদেরকে আইডেন্টিফাই করাই আমাদের মূল লক্ষ্য, তাদেরকে গ্রেপ্তার করা। এই জন্য আমরা কাউকে সন্দেহের বাইরে রাখতে চাই না। বিএনপির যে দুজন আইনজীবীর কথা বলা হয়েছে, ব্যারিস্টার কায়সার কামাল এবং মাহফুজুর রহমান, দুইজনও যে বিএনপির রাজনীতির সাথে খুব ভালোভাবে জড়িত, সন্দেহটা জাগছে যখন তাদেরকে বলা হয়েছে তারা কি না নামটা তারা অস্বীকার করছে। দ্বিতীয়ত হচ্ছে যেই বলা হচ্ছে এখন যেই সন্ত্রাসীরা গুলি করে যে এলাকা দিয়ে পালিয়েছে, যে হালুয়াঘাট দিয়ে, এটা তো কায়সার কামালের এলাকা। না না মানুষের সন্দেহ না না, কায়সার কামালের এলাকা ওইটা না, ময়মনসিংহ মানে দিয়ে তো এতটুকু না হচ্ছে কায়সার কামালের। ওইটাই তো রাস্তাটা তো ওইদিকে, তো এখন এই জন্য সবাই মনে করতেছে কি এটা একটা এখন সন্দেহ। রাস্তা তো আমার বাড়ি যায়, এখন আমি আপনার বলি, আমরা এখানে যেটা বলতেছি নীলুফার এই যে চৌধুরীর কায়সার মনের কামাল, বাড়িও কিন্তু ওইদিকে। কায়সার আমার কামাল, বাড়িও তো ওইদিকে। কায়সার কামাল, মাহফুজুর রহমান, আপনি, আমি মনে করি কেউ সন্দেহের আমরা বাইরে থাকার সুযোগ নাই। এখন ডক্টর ইউনূসকে আমি এখন আর বিশ্বাস করব না, কারণ তিনি যে ঘটনা ঘটান নাই, ডক্টর ইউনূসের তো ঘটান নাই, তিন বাহিনীর প্রধান ঘটান নাই, এনএসআই ডিজিএফআই বা তাদের চিফরা ঘটান নাই, পুলিশের আইজিপি ঘটান নাই, এর প্রমাণটা কি? কেউ তো আমার সামনে এখন এই অপরাধীকে ধরে আনতে পারেন নাই। তো তারা ধরে আনি প্রমাণ করুক তারা এর সাথে জড়িত না। এখন তোমার লোকই যে ঘটনা তার প্রমাণ কি? আমি একটা জায়গায় একটু ক্রস করি। এখন আমি বলতেছি রাষ্ট্রের তো দায়িত্ব, রাষ্ট্রের তো দায়িত্ব এখন অপরাধী। ঝুমা নামে যে মেয়েটা ডাকসুর এত চিৎকার চেঁচামেচি করলো মির্জা আব্বাস সাহেবের সামনে, সে 3 তারিখে তার পোস্ট ফেসবুকে লিখছে 10 দিন পর, আর 10 দিন পর ডট ডট। সময়ত তাহলে দর্শক 10 দিন থাকুন পরে কিন্তু আমাদের ওইটাই সাথে। বের আমরা হবে। আছি চ্যানেল বা 10 দিন অনলাইন পরে কিন্তু প্ল্যাটফর্ম ওই ফেসবুক তারিখটাই এবং আসে, ইউটিউব 12 চ্যানেলে। শুনেন, এখন যদি আপনি এই জন্য তো বললাম যে আপনি সন্দেহের বাইরে আমি কাউকে রাখতে চাই না। আমি এখন আমার কথা হচ্ছে মূল যে অপরাধী তাকে আমাকে ধরতে হবে। এর জন্য আমি এখন বিএনপির আইনজীবী হোক, জামাতের আইনজীবী হোক, সাধারণ মানে ছদ্মবেশী লোক হোক, আমি সবাইকে এখন সন্দেহ করতেছি, কারণ আমার মূল অপরাধী খুঁজতে হবে। আমি তো এই জন্য বললাম ডক্টর ইউনূসকে তো আমি এখন সন্দেহ করতেছি। তিনি একজন রাষ্ট্রের যদি প্রধান বা নির্বাহী প্রধান চান একটা অপরাধী মানে গ্রেপ্তার করা সম্ভব না। ওনার হাতে 3 বাহিনী নাই, ওনার হাতে মানে গোয়েন্দা সংস্থাগুলো নাই, পুলিশ ওনার কথা শুনে না, তাহলে উনি কেন ওই রাষ্ট্রের দায়িত্ব নিলেন? এখন নির্বাচনের তফসিল দেওয়ার পর তো সবকিছুর দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন কমিশনার তো তাহলে এখন তো সে দায়িত্ব নোক। সে তো আজকে বললো যে আজকে সে যে একটা বাজে মন্তব্য করলো যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এখন যদি এই ঘটনাটা তার সাথে ঘটে, এই ঘটনা যদি তার সাথে ঘটে, এটা কি বিচ্ছিন্ন ঘটনা হবে? তার ফ্যামিলি কারোর সাথে ঘটলে, অন্য প্রার্থীদের সাথে ঘটলে সেটা বিচ্ছিন্ন ঘটনা। সে এসএম কিবরিয়া, তারপর যে সানাউল্লাহ মাস্টারের উদাহরণ দিল, আহসানুল্লাহ মাস্টার, আসানুল্লাহ মাস্টারের উদাহরণ দিল, তার নিয়ে শুরু থেকে আমরা বললাম যে আসলে সেই ইলেকশনটা করতে চায় না। এই পুরাতন ইস্টাবলিশমেন্ট আসলে এখানে যে ভারতপন্থী পুরাতন ইস্টাবলিশমেন্ট, তারা এখন ইলেকশন বানচাল করতে চায়। এর জন্য যাদেরকে হাত করা লাগতেছে তারা হাত করতেছে, তারা এই ইলেকশন থেকে আমাদেরকে দূরে রাখার চেষ্টা করতেছে। এর জন্য এখন আমাদের গণপ্রতিরোধ ছাড়া কোনো উপায় নেই। গণপ্রতিরোধ। নীলুফার চৌধুরী মনি, গণপ্রতিরোধের দিকে যেতে যাচ্ছেন। এটা শত্রুদের সুলকলাপূর্ণ হয়। গণপ্রতিরোধ যদি করে কিসের উপর? ছায়ার সঙ্গে তো যুদ্ধ করা যায় না ভাই। যে টার্গেট করে থাকে, টার্গেট কিলার, সে তো দেখবে যে
মনি কখন ঘরে ঢুকতেছে, কখন বের হইতেছে, কখন কার সাথে কথা বলতেছে, বা শিশির কিভাবে চলছে, শিশির কালকে রাতে কোথায় ছিল, আজকে রাতে কোথায় থাকবে, এই 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 টাইপের। তো প্রতিরোধের কোনো একটা জায়গায়, সেটা হতে পারে শাহবাগে, সেটা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা হতে পারে যমুনার সামনে, সেটা হতে পারে আপনার কি শহীদ মিনারে, সেটা হতে পারে সাভার স্মৃতিসৌধে, এক্সেট্রা এক্সেট্রা। এখন ওই জায়গাটাই তো কিলার যাবে না। ওই জায়গায় প্রোগ্রাম করে আসার সময় একটা মানুষ তার 24 আওয়ার্স প্রোগ্রাম করতে পারবে না। তাকে ফিরতে হবে, খাইতে হবে, ঘুমাইতে হবে, আবার যাইতে হবে। তার মানে শিফটিং কাজ করতে হবে। তো শিফটিং কাজ করলে যখন শিফটে সবাই তো একসঙ্গে এক জায়গায় যেতে পারবে না, যার যার জায়গার একটা ব্যাপার আছে। সো ওই যে বলে না যে পকেটের সংখ্যা যত বাড়ে পকেট মারের সংখ্যাও ততই বাড়ে। তো এখন ঠক বাঁচতে যদি গা উজাড় হয়ে যায় তাহলে তো আর এটা করে লাভ হবে না। আমাকে ও যে কথাটা বলছে শিশির, সেটা হলো যে গণকথায় ও সবাইকেই সন্দেহ করছে, এটাই স্বাভাবিক। কিন্তু এই সবাইকে সন্দেহের মধ্যে থেকে কিন্তু আমরা মনে করি দিয়ে অঙ্ক শুরু করি, কিন্তু অঙ্ক শেষে গিয়ে কিন্তু আমরা মিলানের পরে একটা জায়গায় গিয়ে যখন অঙ্কটা মিলে যায় তখন আর মনে করির কোনো অস্তিত্ব থাকে না, তখন কিন্তু সলিড আনসারটা পাই। তো ও মনে করে দিয়ে শুরু করলো সবাই আমরা এখানে এফেক্টেড, বাট এরপরে তো তার চলতে হবে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজে গিয়ে তার অঙ্ক মিলাইতে হবে। তো অঙ্ক মিলাবে কিভাবে? পাখি তো উড়াল দিচ্ছে। অঙ্ক এখন কোন পর্যায়ে আছে? অঙ্ক এখন যে পর্যায়ে যাক, বাংলাদেশের অঙ্কগুলো এমন, বাংলাদেশে কোনো তদন্ত আলোর মুখ দেখে না। আগেও দেখতো না, এখন তো আরও না। আগে যেটা মব ছিল, আগে যেটা সন্ত্রাস ছিল, এটা এখন মবের আকৃতিতে রূপ লাভ করেছে। ওই যে বলেন না 3 নাম্বার সতর্ক সংকেত, 5 নাম্বার সতর্ক সংকেত, 10 নাম্বার হ্যারিকেন জারি। 10 নাম্বারে কিন্তু আর সতর্ক সংকেত বলে না, তখন বলে হ্যারিকেন জারি। এখন হ্যারিকেন জারি চলছে বাংলাদেশ। তারেক রহমান সাহেব নির্বাচন যথাসময়ে হবে বলেছেন, তিনি 25 তারিখ আসছেন। বিএনপির প্রস্তুতি কেমন? আমরা আশাবাদী। বিএনপি তো এরকম দল, মাঠে থাকাই দল। আর উনি আসলে আমরা খুব খুশি, আমরা ওনাকে সাদরে অভ্যর্থনা জানাবো, যে যেখানে আছি ওইখান থেকেই যেভাবে দল আমাদেরকে নির্দেশ দিবে আমরা চেষ্টা করব। আমরা আশা করি যে নির্বাচন হবে, কিন্তু যারা চাইছে না নির্বাচন, বিএনপি যে নির্বাচন চাইছে এটা প্রথম দিন থেকেই তো অনুমেয়, বোঝা যায়, অনুমেয় না, ফিক্সড। কিন্তু যারা চাইছে না নির্বাচন, যারা যে কোনো ইসের দিয়ে আপনার নির্বাচনটাকে বানচাল করতে চায়, ধরেন হাদির যে অবস্থাটা, হাদি আল্লাহ না করুক মায়ের ছেলে মায়ের বুকে ফিরে আসুক, আমরা চাই। কিন্তু হাদি যে জায়গাটায় আছে কোমায়, সেই কোমাতে থেকে যারা ষড়যন্ত্রকারী তারা কিন্তু হাদি পর্যন্ত কনফার্ম আছে ষড়যন্ত্রকারীরা। তো তারা যে তখন কোনো অঘটন না ঘটাবে এর নিশ্চয়তা কি, বা আরও 5টা হাদির জন্ম না দিবে এটা নিশ্চয়তা কি? তো আপনার মনে পড়ে যে আমি সব বাদ দিলাম, প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন আরও কিছুদিন আগে, যে নির্বাচনের আগে বড় কোনো ঘটনা ঘটতে পারে। এই যদি বড় ঘটনা হয়, আমরা তো এরকম ঘটনা আশা করি না, চাই না। একটা তরতাজা ছেলে চলে যাবে, এটা আমার সঙ্গে হাদির 100 বার তর্ক হতে পারে, 100টা জিনিস নিয়ে আমাদের দুইজনের 2টা রাস্তা হতে পারে, কিন্তু আমি কোনো সময় এটা আশা করব না হাদির মৃত্যুর বিনিময়ে আমি কোনো গেইন করি। নেভার এ নেভার। হাদির জায়গায় থাকবে, বরং আমি আরও আশা করব আমার চেয়ে স্বাভাবিক মৃত্যুর, আমার চেয়ে ওর আরও একটু পরে হবে, ও আগামী দিনের ভবিষ্যৎ। আমি যদি বর্তমান হই, ও আগামী দিনে আরও বড় কিছু করবে। সো আমার চেয়ে আরও বেশি দিন বাঁচবে, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টির কথা যদি বলি। তা আমরা কেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিটা পাচ্ছি না? কেন আমার আগে হাদিকে চলে যেতে হচ্ছে? এটা আমার তো চরমভাবে কষ্টের একটা জায়গা। হাদির জায়গা তো আমার সন্তান হতে পারতো, হাদির জায়গা তো আপনার সন্তান হতে পারতো। তো এটা যে আগামী দিন তা হবে না, এই নিশ্চয়তাটা কে দিবে? ধন্যবাদ। আসবো আর একবার আপনার কাছে। জয়নাল আবদিন শিশির, নির্বাচন ঘনিয়ে আসছে, এনসিপি কতগুলো মনোনয়ন দিল? 125। 2জন উপদেষ্টা মন্ত্রণালয় ছেড়ে দিয়েছেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে। এনসিপি তারা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সমন্বয়ক। বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে এনসিপি এসছে, তারা কি এনসিপিতে যোগ দিচ্ছেন? আমরা
পার্টিগতভাবে এবং দলের নেতাকর্মীরা চায় তারা দুজন, যে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাদেরকে আমরা এনসিপিতে স্বাগত জানাই। আমরা চাই তারা এনসিপিতে যোগ দেক এবং দলের দায়িত্ব পালন করুক এবং দলকে আরও শক্তিশালী করুক। ওনাদের তো স্বাধীন ইচ্ছা আছে যে কোনো দলে যোগ দেওয়ার, কিন্তু আমরা তো চাইবো যে উনি আমাদের সহযোদ্ধা, সে যাতে আমাদের সাথেই আসে। এই বিপ্লবের পর তো অনেক নতুন নতুন দল হয়েছে, পুরাতন দল রয়েছে, তার তো যে কোনো দলে যাওয়ার ইচ্ছা আছে বা স্বাধীন একটা সুযোগ আছে। আমি আপনার সাথে আমরা চাচ্ছি যে আমাদের সাথে আসে। তিনজন ছাত্র উপদেষ্টা পরিষদে ছিলেন। নাহিদ ইসলাম সেখান থেকে প্রথম পদত্যাগ করে দল গঠন করেছেন, আর বাকি দুজন উপদেষ্টা নির্বাচনের আগে তফসিল ঘোষণার সাথে সাথে তাদের পদত্যাগ কার্যকর হয়েছে। তাদের সাথে কি কোনো দূরত্ব আছে? আমরা সেরকম মনে করি না। আমরা মনে করি কিন্তু যে দেখা যাচ্ছে আমরা মনে করি যে তারা যাতে একটা ব্যক্তি স্বাতন্ত্রতা আছে, এটাকে আমরা মনে করি এটা মূল্যায়ন করা উচিত। তাদের স্বাধীন চিন্তায় তারা যেদিকে চায়, তারা তো অলরেডি মিডিয়ায় বলেছে তারা যে কোনো দলে যোগ দিতে পারে। তা আমরা বলছি যে সেই হিসাবে আমরা আমাদের দল থেকে তাদেরকে আমন্ত্রণ জানাই। আমরা চাই তারা আমাদের দলে যুক্ত এবং আপনি নির্বাচন করছেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা নির্বাচন আমাদের। আপনি কোন আসন থেকে? আমি কুমিল্লা 10 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আমার একটা ঘোষণা করা হয় নাই, হয়তো আল্লাহ চাইতো দ্বিতীয় ফেজে যে ঘোষণা করা হবে তখন দ্বিতীয় ফেজ কবে দিবে? খুব শীঘ্রই দিবে। দলের আহ্বায়ক এগুলো আবার দেখতেছে। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে, তারাও মনোনয়ন আহ্বান করেছে। আমরা মনে করি যে 14 দলীয় যে ফেসিস্ট যারা রয়েছে তাদেরকে আসলে বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে প্রাসঙ্গিক করে গণতন্ত্রের জন্য হুমকি নতুন করে নিয়ে আসার দরকার নেই। আপনি দেখেন এই 14 দল বাংলাদেশে কোনোভাবে ইলেকশন তারা চায়নি। তারা 3টা ইলেকশন তারা করেনি। কেন করেনি? যে ইলেকশন তারা ক্ষমতা আসতে পারবে না, জনগণ তাদেরকে ভোট দিবে না, তারা এর জন্য 2014, 18 এবং 24 সালে তারা ইলেকশন করেনি। তারা জনগণের উপর বিশ্বাস করেনি এবং তারা গণতন্ত্র বিশ্বাস করেনি। সুতরাং তাদের জন্য গণতান্ত্রিক কোনো রাস্তা থাকা উচিত না এবং তারা যেটা নিজেরাও চায় না। তো সেই জন্য আমরা মনে করি এই 14 দলীয় জোট বাংলাদেশে এরা হত্যাকারী, গণহত্যাকারী এবং তাদের গণতন্ত্র হত্যাকারী। সব দিক থেকে তাদের এই নির্বাচনে আসার কোনো সুযোগ দেওয়া উচিত না। যদি দেওয়া হয় তাহলে এরা শহীদের রক্তের সাথে বেইমানি হবে। আর তারেক রহমানের সম্বন্ধে আপনি বলছিলেন যে উনি দেশে আসছেন। আমি শুরু থেকে বলছিলাম, আপনার আরেকটা শুধু বলছিলাম যে তারেক রহমান সাহেব যত দেরি করবেন আসার জন্য ততই নির্বাচন পিছানোর ষড়যন্ত্র আরও গভীর হবে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র আরও গভীর হবে। যারা নির্বাচন বানচাল করতে চায় তারা লাভবান হবে। আমি মনে করি না তারেক রহমানের কারণে নির্বাচন না আসলে নির্বাচন বানচাল হয়ে যাবে। মনে করি যে উনি না আসলে বা উনি দেরি করলে তাদের লাভবান হয়ে যাবে এবং কোনো না কোনোভাবে তারেক রহমানের জন্য দায়ী হয়ে যাবেন। যদি উনি আরও আগে আসতেন বাংলাদেশে, আমি মনে করি বাংলাদেশে আরও একটু স্থিতিশীলতা বেশি আসতো এবং এটা আমাদের জন্য ভালো হতো, সবার জন্য ভালো হতো, বিএনপির জন্য ভালো হতো। বিএনপির যে দলীয় গ্রুপিং, আমরা মাঝে মাঝে শুনি উনি বিভিন্ন দেশের কনসার্ন নিয়ে আসার চিন্তা করতেছেন যে ওই দেশে কী মনে করে, ওই দেশে কী মনে করে। আমি মনে করি ওনাকে বাংলাদেশের জনগণের উপরে সবচেয়ে বেশি আস্থা রাখা উচিত, যেটা জিয়াউর রহমান রেখেছেন। জিয়াউর রহমানকে 7 নভেম্বর যেরকম সিপাহী জনতা যেভাবে ওনাকে মুক্ত করে নিয়ে আসছেন, যেটা খালেদা জিয়া রেখেছেন, যে 37 জুলাই খালেদা জিয়াকে আমরা ছাত্র জনতারা মুক্ত করে নিয়ে আসছি। ওনার উপরে যদি কোনো থ্রেট থাকে, কোনো বিনদেশি, কোনো আঞ্চলিক পরাশক্তি, ওনাকে জনগণ মুক্ত করবে। ওনার জন্য জনগণ ঢাল হয়ে দাঁড়াবে, কারণ ওনার বাবার জন্য, ওনার মায়ের জন্য তো জনগণ দাঁড়িয়েছে এবং ওনাদের সাথে তো বেমানি করেন নাই। জনগণ তো দাঁড়ায়, জনগণ তো বুকুর তাজা রক্ত দেয়। আর যদি উনি মনে করেন না কোনো দেশের কনসার্ন নিয়ে দেশে রাজনীতি করতে হবে, আমি মনে করি ওনার জন্য এই রাজনীতির জন্য খুবই বুমেরাং হবে। ধন্যবাদ আপনাকে। নির্ভর চৌধুরী মনি, আপনাকে দিয়ে শেষ করব। জাতীয় পার্টিও নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা মনোনয়ন আহ্বান করেছে তার দলীয় নেতা। দেখেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। সরকার তো তাদের উপর কোনো এমবার্গো দেয় নাই এবং এই যে গণতন্ত্রের অভ্যুত্থানের যে দলগুলো জন্ম হয়েছে, যারা এখন প্রতিবাদ করছে কিংবা আপনার পুরানো দলও 2-1টা প্রতিবাদ করছে তারা যেন ইলেকশন না করতে পারে, তারা এতদিন কোথায় ছিল? যখন আওয়ামী লীগ স্থগিত করলো তখন একসাথে তারা প্রতিবাদ করে নাই কেন? হ্যাঁ, যার উপর কোনো এমবার্গো নাই, কিছু নেই, সে নির্বাচনে ডেট দিলে নির্বাচনমুখী দল যদি হয় নির্বাচন করবে, এটাই স্বাভাবিক। সে তো আগানোই আছে। সে তো যখন থেকে এরশাদের দল গঠিত হয়েছে তখন থেকেই 2-4টা 10টা 20টা 50টা সিট তো সে পাচ্ছে। আপনারা বিএনপি চান কিনা? আমাদের তো এখন চাওয়ার কিছু নাই। আমরা তো কোনোটাই নিয়ে কথা বলি কি মনে করেন? আমরা কোনোটা নিয়েই কিছু বলি নাই। আমরা আওয়ামী লীগ নিয়েও বলি নাই। তবে আওয়ামী লীগের যখন স্থগিত হয়েছে আমাদের নেতারা বলছে এটা আমরা অনেক আগে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, কিন্তু জাতীয় পার্টি নিয়ে আমাদের কোনো সেই অন্য দলও করে নাই। করলে আমরা চুপ থাকতাম, আমরা এখনও চুপ আছি। করলে করুক,
ও যারা যেভাবে আন্দোলন করে একটা ঠেকাইছে, এখন আন্দোলন করে জাতীয় পার্টিকে ঠেকাক, আমাদের তো অসুবিধা নাই। আমাদের আমরা শেষ সবখানে করব। সবাইকে কথা বলতে হবে মানে এমন তো জাতীয় না। পার্টি ইলেকশন করলে আপনাদের কোনো সমস্যা নাই? আমাদের করা বা না করা বরং প্রতিযোগী বাড়বে, সমস্যা কি? ওরা যদি খারাপ মানে কাজ এই করে যে থাকে আওয়ামী জনগণ লীগের সাথে ভোট যে দিবে 14 না। দল আছে, বাকি 13 দল ইলেকশন করলে বা ফেসিলিটি আমাদের আপনাদের তো কোনো এটা সমস্যা নিয়ে নাই? কেন, এটা নিয়ে তো তোমরা বসার কথা, তোমরা আন্দোলন করো, আন্দোলন করে দেখো যে তোমাদের সঙ্গে কে কে থাকে বা কে কে থাকে না। এতদিনে কয় না যে গ্রামে কয় যে সতীবার সময় মতিবার কথা না, এখন তোমার মনে হয়েছে তফসিল যাওয়ার পরে যে জাতীয় পার্টি কেন, নেওয়া আমরা তো যাবে আওয়ামী লীগ না। নিষিদ্ধের তোমরা তো দাবিতে আন্দোলন- আমরাই বেশি আন্দোলন তোমরা করলাম চিফ এবং অ্যাডভাইজারের আমরাই কাছে বলো ছাত্রলীগ না, আন্দোলন নো, তো করলাম। একটা দল নিয়ে করছো তো এখন আপনারা কেন? তো আগান নাই। আমরা তো বলছি, আমরা তো যুবলীগ আমরা তো চুপ অস্বীকার করে করছি অপসারণ না। চাইছি। আমরা এটা চাওয়া না চাওয়া কিছুই না, আমরা চাই না আওয়ামী লীগের মতো নাম হোক যে বিএনপির নির্বাচনও এরকম হয়েছে, মাত্র 2-3টা দল নির্বাচন করছে, বাকিরা করে নাই। এই কথাটা, এর দায়িত্ব আমরা কেন সারা বিশ্বে নিতে যাব যে আমাদের নির্বাচন, পাতানো নির্বাচন হয়েছে? এখনই তো আওয়ামী লীগ বলতেছে, জাতীয় পার্টি বলতেছে, তো পাতানো নির্বাচন কথাটা শুনতে আমাদের নিশ্চয়ই ভালো লাগবে না? আমরা কেন? জনগণই তাদের ভোট দিবে না তারা যদি আমরা নোংরামি করে শেষ করব। থাকে। নীলুফার চৌধুরী মনি, জয়নুল আবেদিন শিশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।